পৌর নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবের আমেজ। যারা মানুষের জন্য বিপদ আপদে এগিয়ে আসে তাদেরকে আমরা ভোট দেব। আমাদের মেয়র এমন হবে যাতে ইনি গরিব দুঃখী সবার কথা শোনেন। জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে যা যা করা সম্ভব করতে পারবে তাকে জনগণ প্রার্থী হিসেবে বেছে নেবে। দলীয় ভোটে নির্বাচনটা হবে মেয়র, এই জন্য সবচেয়ে বেশি আনন্দ এবার। প্রত্যয়নকারীর নাম জমা দিল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। কার স্বাক্ষরে সেই প্রার্থী তাদের দলীয় প্রার্থী, এ ব্যাপারে 5টি দলের পক্ষ থেকে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এ পর্যন্ত। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাসযোগ্য সম্পর্কের উপর গুরুত্ব আরোপ। একগুয়েমি বা অনড় মনোভাব, সেটা যেই পক্ষে হোক, নির্বাচন কমিশন হোক বা অন্য পক্ষের হোক, যেন এই প্রয়োজনটা আমরা মেটাতে ব্যর্থ না হই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বগুড়ায় শিয়া মসজিদে গুলির ঘটনা তদন্তে কোনো অগ্রগতি হয়নি, জানালেন পুলিশ সুপার। আটক 3 জন রিমান্ডে, আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন। আইএস এর কথা বলে দেশকে অকার্যকর করার অপচেষ্টা চলছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে রাজধানীর গুলশান লেক, উচ্চ আদালতের নির্দেশনাও মানছেন না কেউ। দখল মুক্ত করতে নতুন প্রকল্প রাজুকের। এবং আদিবাসীদের ভাগ্য উন্নয়নে বিভিন্ন এনজিও দীর্ঘদিন ধরে কাজ করলেও মেলেনি সুফল, অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের। গ্রাম সংগঠনগুলোকে শক্তিশালী করার তাগিদ। নির্বাচন কমিশনে পৌরসভা নির্বাচনে দলের মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম জমা দিয়েছে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে দলের মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম লেখা চিঠি পৌঁছে দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সরকারি ছুটির দিন হলেও কমিশনের প্রত্যয়নপত্র গ্রহণ করেন উপসচিব মোখলেসুর রহমান। তফসিল ঘোষণার দিনই পরবর্তী 5 দিনের মধ্যে পৌর নির্বাচনে দলের মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা আর নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে নির্দেশ দেন সিইসি। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য রিয়াজুল করিম কাউসার কমিশনে এসে দলের পক্ষ থেকে মনোনয়ন ফর্মে প্রত্যয়নকারীর নাম লেখা চিঠিটি পৌঁছে দেন নির্বাচন কমিশনে। ক্ষমতাসীন দলটির পক্ষে প্রত্যয়নকারী হিসাবে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম জমা দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবারের পৌর নির্বাচনে মনোনয়নপত্র দেওয়ার ক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতা অর্পণ করা হয়েছে। এর আগে বিএনপির 5 সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সহপ্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। তিনি জানান, দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান স্বাক্ষর করবেন মনোনয়নপত্রে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পৌরসভা মেয়র পদে প্রার্থী মনোনয়ন প্রত্যয়ন প্রদানের জন্য আমাদের দলের যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ শাহজাহান সাহেবকে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতা প্রদান করেছেন। জাতীয় পার্টির পক্ষে দলের প্রধান হুসাইন মোহাম্মদ এরশাদকে করা হয় প্রত্যয়নকারী। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ, উনি আমাদের পার্টির চেয়ারম্যান, উনি নিজেই পার্টির পক্ষ থেকে নমিনেশন দিবেন। কমিশনের পক্ষ থেকে প্রত্যয়নপত্র গ্রহণ করেন উপসচিব মোখলেসুর রহমান। আসন্ন যে পৌরসভা নির্বাচন হবে তাতে রাজনৈতিক দলের পক্ষ থেকে কার স্বাক্ষরে সেই প্রার্থী তাদের দলীয় প্রার্থী, এ ব্যাপারে 5টি দলের পক্ষ থেকে লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এছাড়া জাসদ ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষে প্রত্যয়নপত্র জমা দেন দল দুটির প্রতিনিধিরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আসন্ন পৌরসভা নির্বাচনকে ঘিরে সারা দেশে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। রাজধানীর পাশের জেলা নরসিংদীর চিত্র ব্যতিক্রম নয়। মনোনয়ন চূড়ান্ত না হওয়ায় এখানকার মেয়র পদপ্রার্থীদের জনসংযোগ তেমনভাবে শুরু না হলেও ভোটারদের আশীর্বাদ নিতে শুরু করেছেন কাউন্সিলর প্রার্থীরা। দীর্ঘদিন পর নির্বাচনী এই আমেজ উপভোগ করছেন ভোটাররাও।
তবে দলীয় ভিত্তিতে হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কায় রয়েছেন কেউ কেউ। এ অবস্থায় ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এই চিত্রই যেন বলে দিচ্ছে নির্বাচনের আর বেশি দিন বাকি নেই, কেননা নির্বাচন ছাড়া রাজনৈতিক নেতাদের মাঠে নামার এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। মনোনয়ন সংগ্রহের পর থেকে নিজের অবস্থানকে জানান দিতে তৎপর রয়েছেন কাউন্সিল প্রার্থীরা। প্রার্থিতা চূড়ান্ত না হলেও প্রাথমিকভাবে তারা জনসংযোগ করছেন এলাকার মোড়ে মোড়ে। সমাজে কর্মকাণ্ড করি কিন্তু এতটুকু বড় হয়েছি, জনগণের মাঝে কিন্তু আমি কিন্তু থাকতে চাই, জনগণের ভালোবাসা নিয়ে থাকতে চাই। তবে দলীয় সমর্থন চূড়ান্ত না হওয়ায় নির্বাচনী প্রচারণায় কিছুটা কম দেখা যাচ্ছে মেয়র পদপ্রার্থীদের। এর মাঝেও জনসংযোগের মাধ্যমে নিজের জনপ্রিয়তার জানান দিয়ে দলের নজর কাড়ার চেষ্টা চালাচ্ছেন কেউ কেউ। দলের নেতাকর্মীরা, বেশিরভাগ নেতাকর্মীরা যাকে চায় এবং নরসিংদীর বেশিরভাগ সংখ্যক জনগণ যাকে চায় তাকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে আমার দল, এটা আমার প্রত্যাশা। আমার সকল কাজ থাকবে মঙ্গলের, উন্নয়নের এবং মানব কল্যাণে। এর সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা আছি। নির্বাচনে আমরা ভালোভাবে করতে পারি, আমাদের লেভেল প্লেইং ফিল্ডের জন্য ভালো থাকে, সেটাই আমরা সরকারের কাছে চাবো ইনশাআল্লাহ। দীর্ঘ বিরতির পর হঠাৎ এই নির্বাচনী আমেজ উপভোগ করছেন ভোটাররাও। চূড়ান্তভাবে প্রচারণা শুরু না হলেও ভোট দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। কেমন ভালো লোক কি কাজ করে দেশে, কি এলাকায় কেমন ভালো মন্দ কাজ করে তা দেখতে হইব। যারা দেশের উপকার করে, দশের উপকার করে, যারা মানুষের জন্য বিপদ আপদে এগিয়ে আসে, তাদেরকে আমরা ভোট দেব, তাদেরকে উৎসাহ দিব, আমরা নিজেরাও ভোট দেব। এদিকে দেশের ইতিহাসে প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত হতে যাওয়া স্থানীয় সরকারের এই নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন ভোটারদের কেউ কেউ। আগামী 30 ডিসেম্বর প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়া 236টি পৌরসভার মধ্যে নরসিংদীর রয়েছে 3টি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, নরসিংদী। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পৌর নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতার পরিবেশ গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও বিশ্লেষকরা। তাদের মতে নতুন ভোটারদের নির্বাচনে অন্তর্ভুক্ত করতে সময় বাড়ানোর দাবির বিষয়টিও বিবেচনায় নেয়ার সুযোগ রয়েছে নির্বাচন কমিশনের। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। এমন কি প্রয়োজন পড়লো যে 50 লক্ষ ভোটারের জীবনের প্রথম ভোটটি দেওয়ার অভিজ্ঞতা থেকে বঞ্চিত রেখে 3 দিন আগেই ভোটটি আয়োজন করতে হবে? পৌরসভা নির্বাচনে শর্ত সাপেক্ষে অংশগ্রহণের সিদ্ধান্ত ঘোষণার সময় এভাবেই নতুন ভোটারদের বাদ রেখে নির্বাচন অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তোলে বিএনপি। নতুনদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার জন্য 15 দিন সময় বাড়ানোর দাবি জানায় দলটি। একই দিন ক্ষমতাসীন মহাজোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকেও জানানো হয় এ দাবি। এ নিয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত আগের সিদ্ধান্তে অনড় থাকার মনোভাব দেখালেও স্থানীয় সরকার বিশেষজ্ঞরা মনে করেন কমিশনের সদিচ্ছার উপরই নির্ভর করছে এর সমাধান। নতুন ভোটার যারা হয়েছে তারা ভোটটা দিতে পারবেন না। নির্বাচন কমিশন মনে করে আমরা নির্বাচনটাকে ইনক্লুসিভ করব, সবার অংশগ্রহণটাকে সহজ করব, তাহলে এটা সম্পূর্ণ নির্বাচন কমিশন এখতিয়ারে, এটাতে এমন কোনো বড় ধরনের ব্যত্যয় ঘটবে বলে মনে হয় না। নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও আন্তরিক হওয়ার তাগিদ দিয়ে তারা বলছেন একরোখা মনোভাব পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। এখন বিএনপির সাথে ডেকে কথা বলতে পারেন, বিএনপির উচিত এটা গ্যালারি প্লে না করে সাংবাদিক সম্মেলনে যেমন বলছেন নির্বাচন কমিশনের সাথে কথা বলা, তাহলে এটা বরফ গলবে। এবং আমার মনে হয় না আওয়ামী লীগের পক্ষ থেকে এমন কোনো বড় ধরনের কোনো অপোজিশন আছে এটাতে। একগুয়েমি বা অনড় মনোভাব সেটা যেই পক্ষে হোক, নির্বাচন কমিশন হোক বা অন্য পক্ষের হোক, যেন এই প্রয়োজনটা আমরা মেটাতে ব্যর্থ না হই। এদিকে নিজস্ব লোকবল থাকা সত্ত্বেও প্রশাসনিক কর্মকর্তাদের নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়ার বিষয়টিকেও ভালোভাবে দেখছেন না এই বিশ্লেষক। এটা অনেকটা যেন নিজের হাত পা নিজে পেছনে বন্ধ করে নিজের শক্তি প্রয়োগের কোনো ইচ্ছাই যেন নাই। নির্বাচন কমিশন আস্থা সংকটে ভুগছে বলে মন্তব্য করে তিনি বলেন দায়িত্বশীল অবস্থানে থেকে ভাবমূর্তি ফিরিয়ে আনতে এই নির্বাচনকে কাজে লাগানোর সুযোগ রয়েছে কমিশনের। আস্থা তৈরি করার। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় শিয়া মসজিদে দুর্বৃত্তের গুলিতে নিহতের ঘটনায় গ্রেফতার 2 জনকে 7 দিন করে এবং একজনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে বগুড়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামসুন্দর রায় এ আদেশ দেন। এখন পর্যন্ত এই ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। এদিকে এই ঘটনার পর এখনও আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। তবে ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর এলাকায় আল হোসেন মসজিদে মাগরিবের নামাজ পড়ার সময় মুসল্লিদের উপর গুলি চালায় দুর্বৃত্তরা।
এতে মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন সহ 4 জন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু হয়। আমার কাছে মনে হয় যে মসজিদের সেই আক্রমণটা ছিল খুবই স্বল্প সময়ের, হয়তো সর্বোচ্চ 2 মিনিটের একটি অপারেশন। তারা অপারেশনটা করে খুব দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং গুলির খোসা থেকে আমরা যেটা বুঝতে পারি যে এটি .22 বোরের রিভলভার ইউজ করা হয়েছিল। আমরা যে দুজনকে আটক করেছি, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করেছি, তাদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা সন্তোষজনক কোনো জিজ্ঞাসাবাদের মাধ্যমে সন্তোষজনক কোনো অগ্রগতি এখন পর্যন্ত আমরা করতে পারি নাই। বাট আমাদের জিজ্ঞাসাবাদ চলছে, এই বিষয় সহ আরো অন্যান্য বিষয় নিয়ে আমরা তদন্ত করতেছি। হোসেনি দালানে বোমা, বগুড়ায় শিয়া মসজিদে গুলি করে একজনকে হত্যা কিংবা খ্রিস্টান ধর্মযাজকদের ওপর হামলা ও হত্যার হুমকি সবই পরিকল্পিত বলে মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, এসব মোকাবেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সচেষ্ট থাকলেও মাঠ পর্যায়ে সদস্যদের সক্ষমতায় ঘাটতি রয়েছে। আর অপরাধ বিজ্ঞানীদের মতে জঙ্গিবাদ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর পরস্পর দোষারোপমূলক নীতির সুযোগে মাথাচাড়া দিয়েছে উগ্রবাদ। এ নিয়ে রিপোর্ট করেছেন খান মোহাম্মদ রুবেল। মহররমের রাতে হোসেনি দালানে বোমা হামলায় দুজনকে হত্যার আতঙ্ক যখন কিছুটা কেটেছে, তখন বগুড়ায় শিয়া মসজিদে গুলি করে হত্যা করা হলো একজনকে। এতে আহত হন বেশ কয়েকজন। একইভাবে পাবনার ঈশ্বরদীতে ধর্মযাজক লুক সরকার হত্যা চেষ্টা কিছুটা আড়াল হতেই রংপুর, দিনাজপুর ও খুলনায় হত্যার হুমকি দেওয়া হয় ধর্মযাজকদের। এর কিছুদিন আগে দিনাজপুরে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয় এক ইতালিয়ান নাগরিকের উপর। নিরাপত্তা বিশ্লেষকদের মতে ঘটনার আলামত দেখে মনে হয় একের পর এক এই হামলা পরিকল্পিত কোনো গোষ্ঠীর কাজ। সুপরিকল্পিতভাবে ধারাবাহিকভাবে বাংলাদেশের ভিতরে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে তারা নতুন কৌশলে নতুন লক্ষ্যে এই শিয়া সম্প্রদায় যারা একেবারে নিরীহ, অনুল্লেখিত, যেটাকে ইনসিগনিফিক্যান্ট বলা যায়, তাদের উপর আক্রমণ চালাচ্ছে। আপনার তাজিয়া মিছিলে হামলার যে মূল পরিকল্পনাকারী তিনি বন্দুকযুদ্ধে মারা গেলেন। হোয়াট ডাজ ইট মিন? আর অপরাধ বিজ্ঞানীদের মতে উগ্রবাদ ইস্যুতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো একে অপরকে দোষারোপের যে নীতিতে চলছে, এসব হামলার ঘটনা তারই ফল। জঙ্গিবাদের যে উত্থান, মানে এইখানে কিন্তু আপনার আমাদের যে কনফ্রন্টেশনাল পলিটিক্স তার একটা বড় ভূমিকা রয়েছে। এখানে সরকার এবং বিরোধী দল তাদের নিজেদের স্বার্থে জঙ্গিবাদকে ব্যবহার করছে। এই জায়গায় কিন্তু সদিচ্ছা দরকার। এই জঙ্গি সংগঠন তো বহুদিন ধরে বাংলাদেশে তৎপরতা চালাচ্ছে, যেহেতু তারা এখন অনেকটাই কোণঠাসা বিভিন্ন কারণে। বিশ্বে যে সমস্ত লিডিং জঙ্গি সংগঠনগুলো আছে, যেমন আইএস, আল কায়দা, বোকো হারাম, পাকিস্তানের লস্করে তৈবা, তাদের কাছে তাদের উপস্থিতিটা সরবে জানাতে চায়। তবে তারা মনে করেন এসব নাশকতার ফলে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা পড়বেন আতঙ্কে, আর তাই আইনের পাশাপাশি রাজনৈতিকভাবে এসব মোকাবেলার তাগিদ তাদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দেশ যখন অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি গোষ্ঠী যে কোনো হামলা বা হত্যাকে জঙ্গি সংগঠন আইএসের নামে চালানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। বহুদলীয় গণতন্ত্রের ধারার মধ্যে থেকে স্বাভাবিক আইন আদালতের মাধ্যমে যেভাবে বাংলাদেশকে তিনি দাঁড় করিয়েছেন, এখন বাংলাদেশকে মুক্তির চেতনার হারিয়ে যাওয়া বাংলাদেশকে দাঁড় করিয়েছেন, এখানে রক্ষা করার ব্যবস্থা আমরা করতে হবে। বেগম খালেদা জিয়ার দল বিএনপি এখন নির্বাচনে এসে গেছে, শর্ত দিয়েছে, আমাদের মেননভাবে শর্ত দিয়েছে, শর্ত দেয়নি, মেননভাবে বলেছে যে পিছাই দিতে হবে। নির্বাচন কমিশন বলেছে পিছাতে সম্ভব নয়। এটা হচ্ছে দায়িত্ব নির্বাচন কমিশনের, সরকারের কোনো দায়িত্ব নাই। মার্কিন মদদে বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে বলে সরাসরি অভিযোগ করলেন সরকারের দুই মন্ত্রী। ঢাকায় এক ইমাম সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশে আইএস নেই, তবে আইএস এর নাম ব্যবহার করে বিভ্রান্ত করার চক্রান্ত চলছে। আর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে প্রবেশের চেষ্টা থেকেই যুক্তরাষ্ট্র এখানে জঙ্গিবাদ প্রতিষ্ঠায় তৎপর আছে। বাংলাদেশে অবস্থানরত দুই বিদেশি নাগরিক হত্যা, শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে বোমা হামলা কিংবা বগুড়ায় শিয়া মসজিদে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের মতো ঘটনা সংবাদ শিরোনাম হচ্ছে বারবার। আর এসব ঘটনায় ধর্মীয় উগ্রবাদী সংগঠন আইএসকে জড়িয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক ইহুদি মালিকানাধীন পর্যবেক্ষণ সংস্থা সাইট ইন্টেলিজেন্স থেকে বার্তাও প্রকাশ হচ্ছে বারবার।
এমন পরিস্থিতিতে ইসলামের আবরণে বাংলাদেশে যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে ধর্মীয় নেতাদের সচেতন করতে ঢাকার কামরাঙ্গীচরে আয়োজন করা হয় এই ইমাম সম্মেলন। স্থানীয় সংসদ সদস্য খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবেই এ ধরনের ঘটনা ঘটছে। আইএসের জন্মদাতা কারা? আমেরিকা। এই জঙ্গিদের মূল জন্মদাতা আমেরিকা, যারা নাকি আমাদেরকে সপ্তম নৌবহর পাঠিয়েছিল ৭১ সালে মুক্তিযুদ্ধের সময়। আজকে বিভিন্ন দেশে যারা জন্ম দিচ্ছে তারা বিভিন্ন দেশে তারা এখন মার খাচ্ছে। যাদেরকে সৃষ্টি করছে সৃষ্টি তাদের সৃষ্টিকর্তাকে উপরে আজকে হামলে করছে, আক্রমণ করছে। আজকে বলে এরা যে জঙ্গিবাদের দমনে বাংলাদেশের সাথে আমরা আছি, এরা নূতন ষড়যন্ত্র করছে বাংলাদেশটাকে যাতে আমার জঙ্গি রাষ্ট্র বানিয়ে বাংলাদেশে আবার কোন রকম প্রবেশ করতে পারে। বাংলাদেশে শিয়া সুন্নি বিভেদ তৈরির চেষ্টা রুখে দিতে আলেম সমাজের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোন একটা ঘটনা ঘটিয়ে 5 মিনিটের মধ্যে মিডল ইস্টের থেকে একটা বার্তা চলে যায় আমেরিকায়, সেই আমেরিকায় সাইট নামক আরেক বার্তার মাধ্যমে বলে এটা আইএস করেছে। আইএস এর কোনো এখানে সংগঠন নেই, আইএস এর কোনো এখানে কার্যকলাপ নেই, কিন্তু বলছে আইএস। আইএস এর নাম দিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করবে এবং বিভেদের সুযোগ নিয়ে আজকে আমাদেরকে অকার্যকর করবে। তারা অভিযোগ করেন, এসব ষড়যন্ত্রের সঙ্গে যোগসাজশ রয়েছে বিএনপি জামাতের। নানান ধরনের অপকৌশল। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে যুক্তরাষ্ট্র থেকে আনা যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান চট্টগ্রামের নৌঘাঁটিতে পৌঁছেছে। অত্যাধুনিক অস্ত্রসজ্জিত হওয়ার পর যুক্ত হবে বহরে। নাশকতার পরিকল্পনার অভিযোগে ককটেল ও জিহাদি বইসহ শিবিরের 6 নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতরাতে অভিযান চালিয়ে রাজধানীর আরামবাগ থেকে শিবিরের মতিঝিল থানা সভাপতি ও পল্টন থানা সাধারণ সম্পাদক সহ 6 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা জিহাদি বই, শিবিরের সদস্য ফর্ম ও 11টি তাজা ককটেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা নাশকতার পরিকল্পনা করছিল বলেও জানায় পুলিশ। রাজশাহী অঞ্চলে আদিবাসীদের ভাগ্য উন্নয়নের দীর্ঘদিন ধরে কাজ করছে বিভিন্ন এনজিও, তবে তাতেও ভাগ্যের পরিবর্তন হয়নি তাদের। আদিবাসীদের অভিযোগ, উন্নয়ন কর্মীরা তাদের জন্য তেমন কিছুই করছেন না। অবশ্য আদিবাসী নেতা সহ এনজিও কর্মীরা অভিযোগ মানতে নারাজ। বিশেষজ্ঞরা বলছেন, আদিবাসীদের নিজেদের গ্রাম সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে রাকিবুল হাসানের রিপোর্ট। আদিবাসী এই রাখাল ছেলের বাঁশিতে উচ্ছ্বাস না বেদনার সুর। যতটা মিষ্টতা ঠিক তার উল্টো চিত্র তাদের গায়ে। কৃষি শ্রম বাদে হতদরিদ্র আদিবাসীদের অধিকাংশেরই অলস সময় কাটে। 25 বছর ধরে এ অঞ্চলে তাদের রাজনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নের জন্য বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা কাজ করলেও তাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। অনেক নেতারা আছে, হয়তো রিলিফ সরকার থেকে দেয়, রিলিফ কার্ড দেয়, যারা নেই ওরা 3-4টা করে একবারেই নেই। এখন খালি কোনো রকম করে দিনটা চালাচ্ছে। আদিবাসীর মধ্যে যেসব সংগঠনগুলো কাজ করে এগুলো সেই রকম কাজ করে না। তবে এ অঞ্চলে বাঙালি ও আদিবাসী নেতা সহ এনজিও কর্মীরা অভিযোগ অস্বীকার করেছে। এটা তাদের একটা ভুল ধারণা, তার কারণ আমাদের দলের কিন্তু আদিবাসীরাও কিন্তু নেতা আছে। আমাদের সাথে সম্পর্ক রেখে কিভাবে কাজ করবে সেই বিষয়ে তারা যদি আমাদের সাথে আলোচনা করে, অবশ্যই আমাদের উন্নয়ন অনেক আগাবে। আদিবাসী পরিষদের তো নিজে অর্থ নাই, নিজে অর্থের সম্মতি দিতে পারি না। আর সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা বলছেন, আদিবাসীদের কার্যক্রমে এনজিও কর্মীদের আরো সচেষ্ট হতে হবে। সরাসরি ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করছে না, তারা বিদেশি ডোনারদের কাছ থেকে যা আর্থিক সহায়তা পেলে হয়তো সামাজিক প্রোগ্রাম বা কিছু অর্থনৈতিক প্রোগ্রাম তারা করে। তো এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে 2-1টা হয়তো ভালো। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, আদিবাসীদের সামাজিক দুরবস্থা পরিবর্তনে তাদের গ্রাম সংগঠনগুলোকে আরো শক্তিশালী করতে হবে। তাদের কার্যক্রমকে মূলত সেমিনার, আলোচনা এবং কিছু সমাবেশের মধ্যে সীমাবদ্ধ করছেন। তাদের প্রচলিত গ্রাম সংগঠন আছে, সেই সংগঠনকে শক্তিশালী করা তাদের উচিত ছিল। রাজশাহীতে আদিবাসীদের ভাগ্য উন্নয়নে কাজ করছে 10টি বেসরকারি সংগঠন ও 4টি রাজনৈতিক সংগঠন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে রাজধানীর গুলশান লেক। দখলমুক্ত করতে উচ্চ আদালতের নির্দেশনা থাকলেও তা মানছেন না কেউ। পরিবেশবিদরা বলছেন, কর্তৃপক্ষের উদাসীনতা আর নজরদারির অভাবেই লেকের এই বেহাল দশা।
আর কর্তৃপক্ষ বলছে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেও লোকবলের অভাবে দখলমুক্ত রাখা যাচ্ছে না লেক। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। লেকের জায়গা দখল করে গড়ে ওঠা নার্সারির মধ্যেই ঝুলছে লেক দখলমুক্ত করার আইনি নোটিশ। 2009 সালে উচ্চ আদালত গুলশান লেকের জায়গা দখল করে গড়ে ওঠা যে কোনো ধরনের স্থাপনা উচ্ছেদ করার নির্দেশনা জারি করলেও কে শুনছে কার কথা? কোথাও বাঁশের খুঁটির উপর টিনের ঘর, আবার কোথাও বহুতল ভবন। এভাবেই দিন দিন বেদখল হয়ে যাচ্ছে গুলশান এলাকার প্রাণখ্যাত এই লেক। সবাই ড্রেনেজ সিস্টেমটা এই লেকের মধ্যে ফেলছে। শুধু লেক না, পুরো দেশটাই তো যাদের ক্ষমতা আছে তারা দখল করে নিচ্ছে। ইচ্ছেগুলো তো সবাই সরকার সমাধান করতে পারে, করে না। শুধু কি দখল, দেখভালের অভাবে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে লেকটি। যেখানে জলজ প্রাণী বেঁচে থাকার জন্য প্রতি লিটার পানিতে 5 মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন, সেখানে আছে মাত্র 0.4 মিলিগ্রামেরও কম। পরিবেশবিদদের মতে এই মুহূর্তে লেকটির জন্য সবচেয়ে বড় হুমকি শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য ও কেমিক্যাল। লেকগুলা উন্নয়নের জন্য শত শত কোটি টাকা খরচ হলেও এখন পর্যন্ত দখলটা অব্যাহত রয়েছে। কাগজে কলমে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে, বাস্তবে দূষণের নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপই ওই অর্থে কার্যকর হয় নাই। কর্তৃপক্ষ বলছেন জনবলের অভাবে উচ্ছেদ করেও দখলমুক্ত রাখা যাচ্ছে না লেকটি। আরও জানালেন প্রায় 1400 কোটি টাকা ব্যয়ে হাতিরঝিলের আদলে লেকটিকে সাজাতে নেওয়া হচ্ছে বিশদ পরিকল্পনা। উচ্ছেদ করলে যে অর্থ ব্যয় হয়, ঝামেলা হয়, পরে দেখা যায় যে রাতারাতি আবার আমরা প্রকল্প নিয়েছি, হাতিরঝিল প্রকল্পের সঙ্গে লেকের সঙ্গে সমন্বিত হবে। সংশ্লিষ্টরা মনে করছেন প্রকল্পটি বাস্তবায়িত হলে দখলমুক্ত হবে লেকটি, ফিরে পাবে তার প্রাণ। অভিজাত এলাকা গুলশান বনানীর এই লেকটির এখন আর নেই আভিজাত্য। দখল আর দূষণে নামে মাত্র টিকে আছে এই লেকটি। লেকের পানির যে অবস্থা, তাতে জলজ প্রাণী বসবাস তো দূরে থাক, দুর্গন্ধে লেকের পাশ দিয়ে সাধারণ মানুষের হাঁটা দায়। তাই সংশ্লিষ্টরা বলছেন ঢাকা শহরের পরিবেশ রক্ষায় এখনো সময় আছে গুরুত্বপূর্ণ এই লেকটিকে ঢেলে সাজানোর। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। খুব শিগগিরই যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দেবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে চট্টগ্রামের হালিশহর আবাহনী মাঠে মেট্রোপলিটন চেম্বার আয়োজিত মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। আমাদের জিএসপি নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারা এখন আর কোনো সমস্যা দেখেন না। এখন পাওয়ার ব্যাপার আমি নিজে মনে করি যে কংগ্রেসের মিটিং হলেই বাংলাদেশ বিরুদ্ধে যে জিএসপি স্থগিত করেছে সেটা আমরা ফিরে পাবো। যেই কাজটা তারা করেছে এটা অন্যায় করেছে, কারণ আমাদের থেকে অনেক দেশ যারা আমাদের কাছাকাছিও তারা পেয়েছে। যানজট নিরসনে গাজীপুর থেকে রাজধানীর হাতিরঝিল পর্যন্ত সড়কের 22টি স্থানে ইউলুপ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্য 4টি সংস্থার সমন্বয়ে এক প্রকল্প বাস্তবায়ন করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বিকেলে রাজধানীতে ইউলুপ বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এ সময় বলা হয়, গাজীপুর থেকে হাতিরঝিল পর্যন্ত সড়কের 32.5 কিলোমিটারে ইউ টার্ন বন্ধ করে ইউলুপ নির্মাণ করা হলে যানজট 25 থেকে 30% পর্যন্ত কমবে। সভায় ডিসিসিএমই উত্তরের মেয়র আনিসুল হক বলেন, জমি অধিগ্রহণ করে অচিরেই কাজ শুরু করে আগামী জুন মাসের মধ্যে প্রকল্পটি শেষ করা হবে। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তার মন্ত্রণালয় থেকে এ প্রকল্পে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশ নৌবাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে আনা যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান চট্টগ্রামের নৌঘাটিতে পৌঁছেছে। বেলা 11:15টায় চট্টগ্রাম নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আক্তার হাবিব জাহাজটি গ্রহণ করেন। বাংলাদেশ নৌবাহিনীর এটি দ্বিতীয় বৃহত্তম জাহাজ। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই কাটার জাহাজটি 1968 সালের 16 নভেম্বর সর্বপ্রথম ব্যবহার করে যুক্তরাষ্ট্র। চলতি বছরের 3রা ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র জাহাজটি ডিকমিশন করে 5 মে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করে। 115 মিটার দৈর্ঘ্য এবং 115 মিটার প্রস্থের এই জাহাজটি ঘন্টায় 29 নটিক্যাল মাইল গতিতে চলতে পারে। জাহাজটি পরিচালনার জন্য 21 জন কর্মকর্তা এবং 157 জন নাবিক প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাষ্ট্র। গত 11 অক্টোবর যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ঘাঁটি আলামেগা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি। মালির উত্তরাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি ক্যাম্পে রকেট হামলায় শান্তিরক্ষী বাহিনীর 2 সদস্য সহ 3 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত 14 জন।
মালির জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, শনিবার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় কিদাল এলাকায় এ হামলা চালানো হয়। এখনো পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার না করলেও কোনো ইসলামপন্থী জঙ্গি সংগঠনের জন্য দায়ী বলে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা। জঙ্গি সংগঠনগুলোকে নির্মূলে 2014 সালে মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অভিযান শুরু হয়। বাংলাদেশকে সাফ ফুটবলে চ্যাম্পিয়ন করতে সবটুকু উজাড় করে চেষ্টা করবেন বলে জানিয়েছেন জাতীয় দলের নবনিযুক্ত কোচ মারুফুল হক। আনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব নেয়ার পর এই আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এদিকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসরের জন্য 28 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। চুক্তি অনুযায়ী সাফ চ্যাম্পিয়নশিপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব পালন করবেন মারুফুল। তবে সাফে বাংলাদেশ ভালো করলে এই চুক্তির মেয়াদ দীর্ঘ সময়ের জন্য হবে বলে ইঙ্গিত দিয়েছে বাফুফে। এদিকে সাফ মিশনকে সামনে রেখে আগামীকাল থেকে বিকেএসপিতে শিষ্যদের নিয়ে অনুশীলন শুরু করবেন মারুফুল হক। এর আগে সাফ ফুটবলের জন্য জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছিল ইতালিয়ান কোচ ফাবিও লোপেজকে, কিন্তু বাজে ফলাফলের জন্য বাফুফে তাকে বরখাস্ত করলে দায়িত্ব পান মারুফুল হক। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পৌর নির্বাচনকে ঘিরে সারা দেশে উৎসবের আমেজ। দল নয়, প্রার্থীকেই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। প্রত্যয়নকারীর নাম জমা দিল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি। বগুড়ায় শিয়া মসজিদে গুলির ঘটনা তদন্তে কোনো অগ্রগতি হয়নি জানালেন পুলিশ সুপার। আটক 3 জন রিমান্ডে। আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন। আইএসের কথা বলে দেশকে অকার্যকর করার অপচেষ্টা চলছে, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর। দখল আর দূষণে অস্তিত্ব সংকটে রাজধানীর গুলশান লেক। উচ্চ আদালতের নির্দেশনাও মানছেন না কেউ। দখলমুক্ত করতে নতুন প্রকল্প রাজুকের। এবং আদিবাসীদের ভাগ্য উন্নয়নে বিভিন্ন এনজিও দীর্ঘদিন ধরে কাজ করলেও মেলেনি সুফল। অভিযোগ অস্বীকার সংশ্লিষ্টদের। গ্রাম সংগঠনগুলোকে শক্তিশালী করার তাগিদ। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।